হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর হ্যাঁ বন্ধুরা, এখন থেকে প্রত্যেকটি ভিডিওর থাম্বনেইল বা ব্যানার দেখে এড়িয়ে যাবেন না, কারণ সামাজিক কারণে এখন থেকে আমরা খারাপ কিছু লিখব না ভেবেছি। তাই বলছি, প্রতিটি ভিডিও ক্লিক করে গল্পটা আগে শুনুন। আর আমাদের এই গল্পএক্স ইউটিউব চ্যানেলে প্রতিদিন রাত 9টায় নতুন নতুন ভিডিও ছাড়ি। মনে থাকে যেন রাত 9টা। আর একটা কথা শুনে রাখো, তোমরা যেখানেই থাকো না কেন, রাত 9টা বাজলেই কানে হেডফোন লাগিয়ে শুনতে থাকো, কারণ এই চ্যানেলে সব ভিডিও ইয়াংব্যান্ডদের ভালো লাগার মতো ভিডিও দিয়ে থাকি। তাই দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নাও। যখনই ভিডিও পাবলিশ হবে ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং তাড়াতাড়ি বেল আইকন অন করে নাও, নয়তো ভিডিও কিন্তু পৌঁছাবে না তোমাদের কাছে। তাহলে চলো বন্ধুরা, বেশি আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমার স্বামীর নাম আবির চ্যাটার্জি। ও মুম্বাইতে চাকরি করে। টাকা পয়সার অভাব আমাদের কোনোদিনই ছিল না। ওর উচ্চতা 5 ফুট 10 ইঞ্চির মতো ছিল, শারীরিক গঠন মাঝারি। আর আমার নাম সুদীপ্তা। ও আমাকে দেখলে বলতো আকাশ থেকে কামদেবী নেমে এসেছে যেন। আমার উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি। আমার গায়ের রং পুরো দুধে আলতার মতো, আকর্ষণীয় ফিগার, চোখ দুটো পটল চেরা, ঠোঁট দুটো পুরো কমলা লেবুর কোয়ার মতো, চুল স্ট্রেইট এবং সিল্কি, দাঁতগুলো সাদা ঝকঝকে, গাল দুটো লাল আপেলের মতো, নাকটা তীক্ষ্ণ বাঁশ পাতার মতো। আমার এখন 21 বছর বয়স। আমরা বিয়ের আগে 7 বছর প্রেম করেছি। ও বিয়ের আগে কোনোদিনই আমাকে ছোঁয়ার চেষ্টা করেনি, শুধু বাড়ির লোকের থেকে লুকিয়ে ঘুরতে নিয়ে যেত। তখন ওর হাত আমার হাতে জড়ানো থাকত, কোলে মাঝে মাঝে বসাতো, এর থেকে বেশি কোনোদিন কিছু হয়নি। তবে ও আমার কাছে এলে একটা হীনম্মন্যতায় ভুগত, কারণ ওর শরীরটা মাঝে দুর্বল দেখা দিত। তবুও আমি বলতাম যে আমি তোমার মুখের দিকে তাকিয়েই সারাটা জীবন কাটিয়ে দিতে পারবা। তখন ওর মনটা আনন্দে ভরে যেত। আমি আজ যে ঘটনাটা বলবো সেটা আমাদের জীবনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল। আমাদের সবে 3 মাস হয়েছে বিয়ে হয়েছে, কিন্তু কোনো মেলামেশা হয়নি, কারণ আবির মুম্বাইতে কাজ করত। আর আমাদের ফুলশয্যার পরের দিনই জরুরি প্রয়োজনে ওকে অফিস জয়েনও করতে হয়েছিল। ওর অফিসের বন্ধুরা নাকি ওর কানের কাছে ঘ্যান ঘ্যান করত হানিমুনে যাওয়ার জন্য। অবশেষে পুরীতে 10 দিনের জন্য হোটেল বুক করল। আবির আর জগন্নাথ এক্সপ্রেসের এসি কামরায় যাওয়া আসার টিকিট কেটেছিল। সময়ের 1.5 ঘণ্টা আগেই আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম। দুজন দুটো সুটকেস নিয়ে ধীরে ধীরে প্ল্যাটফর্ম 7-এর দিকে এগোতে লাগলাম। আবির জিন্সের জামা প্যান্ট আর আমি লাল রঙের সিফনের পাতলা দামি চুড়িদার পরে যাচ্ছিলাম। আমি খেয়াল করলাম স্টেশনের প্রতিটি লোক আমার দিকে তাকাচ্ছে, কেউ মুখের দিকে, কেউ শরীরের দিকে। আবির আমাকে আস্তে করে বলল, কোমর বেশি দুলিও না, সারা স্টেশন তোমার কোমরের দিকে তাকিয়ে আছে, এরপর রাইট লেগে যাবে। আমি পুরো লজ্জা পেয়ে হেসে ওর হাতে চড় মেরে বললাম, ধ্যাত অসভ্য। তারপর আমরা 7 নম্বর প্ল্যাটফর্মে একটা খালি বেঞ্চ দেখে তার উপর বসলাম। আমি ওকে পুরীর সম্বন্ধে প্রশ্ন করতে লাগলাম। আধা ঘন্টা পর আমি বললাম, আমার মাথাটা ধরেছে, সাথে ঝিমঝিম করছে। তারপর ও বলল, শরীর বেশি খারাপ লাগলে ফিরে চলো বাড়ি, পরে পুরী ঘুরতে যাবক্ষণে। আমি বললাম, না না, মাঝে মাঝে আমার এমনি হয়, ঘুরে এসে ডাক্তার দেখিয়ে নেব। 10 মিনিট পর প্ল্যাটফর্মে জগন্নাথ এক্সপ্রেস এসে দাঁড়ালো। আমরা ট্রেন উঠে আমাদের সি কামরার সামনে গিয়ে দেখলাম ভেতর থেকে দরজা বন্ধ। তবে নক করতেই ভেতর থেকে দরজা খুলে দেওয়া হলো। ও আমাকে নিয়ে আর আমাদের দুটো ব্যাগ নিয়ে ভেতরে ঢুকলাম। দেখলাম কামরার একদিকের উপর আর নিচের দুটো সিট খালি রয়েছে। নিচের সিটটা জানলার দিকে, তাই আমাকে বসিয়ে দিয়ে ব্যাগগুলো সিটের মাঝখানে রেখে ও দরজার দিকে বসে গেছিল। ও আমাকে বলল, টিকিটটা ঠিকঠাক আছে কিনা একবার চেক করে নিতে। আমি ওকে বললাম যে সব ঠিক আছে। এবার আমি উল্টো দিকের সিটে বসা লোক দুটোকে লক্ষ্য করলাম। দুজনেরই মাথায় কাঁচাপাকা চুল, দুজনের চেহারায় মনে হলো বেশ বলিষ্ঠ ও পেশিভূল। ওদের মধ্যে একজন ছিল ফর্সা আর আরেকজনের রং ছিল একটু কালো। তবে দুজনেই মনে হলো আমার চাইতে 2 ইঞ্চি বেশি লম্বা। ফর্সা লোকটার সঙ্গে আমার চোখাচোখি হওয়াতে একটু সৌজন্যমূলক হাসি হাসল, তারপর হাত বাড়িয়ে বলল, আমি ডক রঘু সান্যাল আর ইনি ডক সেলিম ইকবাল। ও বলল, আমার নাম আবির চ্যাটার্জি আর ও আমার বউ সুদীপ্তা। তারপর ও একটু ঘাট ঘুরিয়ে দেখল আমার দিকে। আমি সিটে হেলান দিয়ে চোখ বুজে আছে। ও আমাকে কোনো রকম ডিস্টার্ব না করে ও আমার ব্যাগ থেকে একটা ম্যাগাজিন বের করে দেখতে রইল। আমি ডক দুজনের দিকে আর চোখে দেখলাম, যদিও লোক দুটো বয়স্ক, তবুও যথেষ্ট বলশালী। ও আমার হাত ধরে নাড়া দিয়ে বলল, সুদীপ্তা চলো এক কাজ করি, তুমি একটু হেল্প করো, বড় সুটকেসটা ধরে উপরের সিটে আপাতত তুলে দিই।
ও হঠাৎ খেয়াল করল আমার দুটো চোখ নাকি হালকা লাল হয়ে আছে ও আন্দাজ করে বলল, তোমার হয়তো ঘুম পেয়েছে। ওর কথা শুনে আমি সিট থেকে উঠে পড়লাম আর আমি সিটের নিচু থেকে বড় ভারী সুটকেসটা নিয়ে একটু উঁচু করে ধরলাম। তারপর ও একটা দিক ধরে সুটকেসটা আরও উপরে তুলতে থাকল। আমরা দুজনে ধরাধরি করে তুলে সুটকেসটার একটা কোণার কমে উপরের সিটে ঠেকালাম। সুটকেসটা যথেষ্ট ভারী থাকায় আমরা তলা থেকে সেটাকে ঠিকমতো আপার সিটের উপরে রাখতে পারছিলাম না। ও তখন আমাকে সেটাকে তলা থেকে ধরে থাকতে বলল, আর আমিও সিটের উপরে ওঠার জন্যে ছোট্ট সিডিটার দিকে এগিয়ে গেলাম। সুটকেসটা ধরে থাকার জন্যে আমি একটু বেঁকে দাঁড়িয়েছিলাম আর আমার হাত দুটো উপর দিকে তোলা ছিল। আমি এর পরে উপরের সিটে উঠে গিয়ে বড় সুটকেসটা ঠিক করে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু আমার উচ্চতা কম হবার জন্য ঠিকভাবে ওই বড় বাক্সটাকে তুলে ধরতে পারছিল না। তবুও ও আমাকে বলল সুটকেসটাকে আরও একটু তুলে ধরতে। তখন আমি আরও একটু ঘুরে গিয়ে ডিঙি মেরে দাঁড়িয়ে সুটকেসটা আরও তুলে ধরতে চেষ্টা করতে গিয়ে পেছন দিকে পড়ে যাচ্ছিলাম, কিন্তু রঘুবাবু এক হাত পেছনে এক হাত বগলের তলায় দিয়ে আমাকে সাপোর্ট দিলেন, অন্যদিকে সেলিম বাবু এক হাত পিঠে অন্য হাত ব্যাগে দিয়ে ব্যাগটাকে আপার সিটে তুলে দিলেন। আমার তখন মনে হলো যেন ওরা দুজন ইচ্ছে করে আমার গায়ে পড়ে ব্যথা করে দিয়েছে আর রঘুবাবুও ব্যথা করে দিয়েছে, কিন্তু আমি সিওর হতে পারলাম না। মুখে ওদের দুজনকে ধন্যবাদ জানালাম আর ও সুটকেসটা উপরের সিটের ভেতরের দিকে ঠিক করে রেখে নিচে নেমে এসে আমাকে দেখল। আবার জানালার ধারে গিয়ে বসেছি আমি। ও তখনকার মতো নিশ্চিন্ত হয়ে খবর কাগজে মনোনিবেশ করল। লোক দুটো আমার দিকে না দেখলেও করিডোর দিয়ে যারাই এদিক ওদিক যাচ্ছিল তারাই উকি দিয়ে আমাকে দেখে যাচ্ছিল। আগেই বলেছি যে আমি খুবই সুন্দরী, তাই তারা যে উকি দিয়ে আমার দিকে দেখছিল সে ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম। সেই কাণ্ড দেখে আমার বর একটু বিরক্ত বোধ করছিল, আর তাই সেলিমবাবুর দিকে তাকিয়ে বলল, আগর আপকো কোই পরেশানি না হো তো কেয়া मैं দরওয়াজা বন্ধ কর सकता हूं। সেলিম ওর উত্তরে হেসে বলল, না না, আপনি অবশ্যই দরজা বন্ধ করতে পারেন, আর আমাদের সঙ্গে হিন্দিতে কথা বলার দরকার নেই গি। ও তখন সেলিমের মুখে পরিষ্কার বাংলা শুনে একটু ভ্যাবাচাকা খেয়ে গেল, আর আমিও দেখি লোকটার মুখে বাংলা শুনে ঘুরে তাকিয়েছিলাম। সেলিম একটু স্মিদু হেসে প্রথমে আমার দিকে ও তারপর ওর দিকে তাকিয়ে বলল, আমি বাঙালি না হলেও কলকাতাতে পড়াশোনা করার সুবাদে বাংলাটা ভালোই বুঝি, আর ও তো হাওড়া শিবপুরের খাঁটি বাঙালি গো। এরপর হঠাৎ আমি হাসি মুখ করে বললাম, আপনারাও কি আমাদের মতো বেড়াতে যাচ্ছেন নাকি? উত্তরে সেলিম বলল, নানা, আমাদের মালদায় একটা ফার্ম আছে যেখানে মানুষের শরীর নিয়ে গবেষণা করা হয়, আমরা সেখানে প্রতি মাসে একবার করে দেখাশোনা করতে যাই। ও আমার হঠাৎ করে কথা বলায় একটু অবাক হয়ে গেছিল, কারণ আমি অচেনা লোকের সঙ্গে, মানে সে বা তারা যদি পুরুষ হয় তবে ঝট করে তাদের সঙ্গে কথা বলি না। হয়তো লোক দুটো বয়স্ক বলেই আমি তাড়াতাড়ি সহজে কথা বলে ফেলেছিলাম। এরপর আমাদের চারজনের, মানে আবির, আমি, রঘুবাবু আর সেলিম বাবুর মধ্যে নানা বিষয়ে কথা হচ্ছিল। বুঝলাম যে মালদা ফার্ম ছাড়াও মুজাফফরপুরে ওদের কিছু একটা ব্যবসা আছে। আরও জানতে পারলাম যে রঘুবাবুর একটি বিবাহিত মেয়ে আছে। ওনার বছর 3 হলো পত্নী বিযোগ হয়েছে আর সেলিম বাবু বিয়ে করেননি। প্রথম দিকে আমরা আপনি আজ্ঞে করে কথা বলছিলাম, কিন্তু সহজ হয়ে যাওয়ার পর একসময় রঘুবাবু আমাকে বলল, দেখো বৌমা, তোমরা আমাদের থেকে অনেক ছোট, তাই বলছিলাম যে যদি তোমাদের আপনি করে না বলি তবে তোমরা কি কিছু মনে করবে? আমরা বললাম, না না, এতে মনে করার কি আছে। তারপর উনি আরও বললেন আবিরকে যে আমার মেয়ের থেকে তোমার বউ অনেক ছোট। আমরা দুজনেই ওনার এই প্রস্তাবে সম্মতি দিলাম। এমনকি আমিও বললাম, তাহলে আমিও আপনাদের রঘু কাকু আর সেলিম কাকু বলে ডাকি। তখন সেলিম বাবু বললেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই আমাদের গু। আমরা এর পরে চারজনেই ডিনার সেরে নিলাম। বলাই বাহুল্য যে আমরা দুপক্ষই রাতের খাবার শেয়ার করেছিলাম। আবির লক্ষ্য করছিল আমাকে। কথা বলতে বলতে মাঝে মাঝেই আমার চোখটা বন্ধ করে কুঁচকাচ্ছিলাম। দেখে মনে হচ্ছিল আমার কোথাও ব্যথা বা বেদনা কিছু একটা হচ্ছে। ও আমাকে জিজ্ঞেস করল, কি ব্যাপার বলো তো, তোমার কি মাথা ধরেছে? আমি একটু কষ্টে হেসে বললাম, আমার সারা শরীর প্রচণ্ড ব্যথা করছে। তারপর ও আমাকে উদ্দেশ্যে করে বলল, তাহলে শোবার আগে একটা পেইন কিলার খেয়ে নেবে ঘু। উত্তরে আমি বললাম, সে তো নেবই, না হলে ভালো করে ঘুমই আসবে না ঘে। ওই সময় হঠাৎ সেলিম বাবু বলে উঠলেন, যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলবো বুমা। আমি বললাম, না না, মনে করব কেন, আপনি বলুন। তখন সেলিম বাবু বললেন, বৌমা, তোমরা কি কোনো রকম যন্ত্রণা হলেই পেইন কিলার খাও? উত্তরে আমি বললাম, হ্যাঁ, কেন বলুন তো? তখন রঘুবাবু বললেন, আসলে কি জানো বৌমা, ওই পেইন কিলার ওষুধগুলো ব্যথার জায়গায় ইন্টারনাল হ্যামারেজ ঘটিয়ে ব্যথা দূর করে, তাই ওই ধরনের ওষুধ বেশি খেলে পরে সমূহ ক্ষতির সম্ভাবনা থেকে যায়। আমি তখন বললাম, তাহলে ব্যথা কমাবো কিভাবে?
রঘুবাবু বললেন, সাধারণত মাথা ধরে শারীরিক ব্যথা বিভিন্ন কারণে হয়, এর থেকে মৃত্যু হতে পারে যদি বিষের প্রভাব থাকে। সঠিক ঔষধ খেয়ে ঠিকমতো ফিজিওথেরাপি করলে এগুলো সেরে যায়। তারপর সেলিম বাবু বললেন, আসলে আমরা দুজনেই এমবিবিএস এর সাথে ফিজিওথেরাপি নিয়েও পড়াশোনা করেছি, আর আমরা দুজনে বেশ কিছুদিন বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ফিজিওথেরাপিস্টদের ট্রেনিং দিচ্ছি। আর এখন আমরা মুজাফফরপুরে একটা ম্যাসাজ কাম ফিজিওথেরাপি পার্লার চালাচ্ছি গত 2.5 বছর ধরে। এরপর রঘুবাবু যোগ করলেন, আসলে অনেকেই জানে না যে ম্যাসাজ আর ফিজিওথেরাপি করে বহু রোগী সারানো যায়। রঘুবাবু বললেন, তোমার ব্যথাটা আমার ভালো বলে মনে হচ্ছে না, তুমি আমার মেয়ের মতো, আমরা চাই না তোমার কিছু হয়ে যাক। ওনার কথায় আমরা দুজনেই ঘাবড়ে গেলাম। তারপর আবির আমার দিকে তাকিয়ে বলল, তুমি একটু শরীরটা চেক করিয়ে নাও। এবার রঘুবাবু বললেন, আমরা গবেষক, আমাদের চিকিৎসা পদ্ধতি সাধারণ ডাক্তারদের থেকে আলাদা, তোমাদের পছন্দ নাও হতে পারে। ঠিক তখনই আমাদের কামরার দরজায় টকটক করে নক দিল। আমি দরজা খুলে দিলাম। দেখলাম 3 জন পুলিশ ও চেকার কামরায় ঢুকে রঘুবাবু ও সেলিম বাবুর টিকিট চেক করছে। এরপর চেকার আমাদের টিকিটগুলো চেক করে পুলিশ নিয়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় বলে গেল, এই পুরো কম্পার্টমেন্টে আমরা 4 জনই শুধু আছি, একটু সাবধানে থাকবেন। ওরা চলে যেতে রঘুবাবু কামরার দরজা বন্ধ করে সিটের তলা থেকে একটা হাফ বেড বার করলেন। তারপর সেটা সিটের মাঝে রেখে হাতল ঘুরিয়ে উঁচু করে আমাকে ওর উপর শুতে বললেন। আমি বেডে শুতেই রঘুবাবু আমার কোমরের তলায় এক হাত, ঘাড়ের তলায় অন্য হাত দিয়ে শূন্যে তুলে নিলেন। তারপর হাফ বেডে এমন করে শোয়ালেন যাতে একদিকে মাথা অন্য দিকে পাটা ঝুলে থাকে। তারপর দুজনে দুদিকের সিটে বসলেন। হাফ বেডটা স্ট্যান্ডের উপর ঘুরিয়ে আমার মাথা রঘুবাবুর দিকে, পা সেলিম বাবুর দিকে করলেন। তারপর রঘু হার্ট বিট, ব্লাড প্রেসার, চোখ, জিভ ইত্যাদি চেক করলেন। তারপর আমাকে বললেন, তোমার শরীরে রক্ত ঠিকমতো বইছে না, রক্ত জমাট বাঁধার লক্ষণ দেখা যাচ্ছে, এই কারণেই শরীর খারাপ লাগছে। এরপর আবিরের দিকে তাকিয়ে বললেন, ওর তাড়াতাড়ি চিকিৎসার দরকার, না হলে মৃত্যু হতে পারেও। শুনে আবিরের মাথায় যেন বাজ পড়ল। ও বলল, আপনারা কিছু করতে পারবেন না ডাক্তারবাবু। তখন আবিরের কথায় ওরা পরস্পরের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তারপর বললেন, ওর ওষুধের সাথে ম্যাসেজেরও দরকার, আপনার আপত্তি নেই তো? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। তারপর রঘুবাবু তার ব্যাগ থেকে একটা ইনজেকশন বার করে আমার ডান হাতে দিলেন। এবার সেলিম বাবু বললেন, তাহলে বুমা এবার এদিকের সিটে এসে বসো, আমরা ম্যাসাজ শুরু করি। এই বলে দেখলাম সেলিম বাবু জানলার দিকে সরে বসলেন আর রঘুবাবু দরজার দিকে সরে গিয়ে দুজনের মাঝখানে আমার বসার জন্য জায়গা করে দিল। আমি একটু ইতস্তত বোধ করে ওনাদের মাঝখানে গিয়ে জড়স্ত হয়ে বসলাম। ও তখন আমার দিকে, মানে সামনের দিকে মুখ করে বসেছিল। সেলিম বাবু বললেন, বুমা তুমি রিল্যাক্স করে আমার দিকে ঘুরে বসো। আবির দেখল আমি একটু বিরক্ত হচ্ছিলাম, কিন্তু তবুও কিছু না বলে সিটের উপর ডান পা তুলে সেলিম বাবুর কথামতো ঘুরে বসলাম। এরপর সেলিম বাবু ওনার ডান হাতটা তুলে আস্তে করে দুটো আঙ্গুল দিয়ে আমার কপালটা ম্যাসাজ করতে শুরু করল। আবির ওই মুহূর্তটা দেখল যখন সেলিমবাবু আমার কপালটা ছুলেন, তখন যেন আমি একটু কেঁপে উঠছিলাম। তারপর আবির আস্তে আস্তে দেখল সেলিম বাবু দুটো আঙ্গুল এর সঙ্গে বুড়ো আঙ্গুলটাও ম্যাসাজ এর কাজে ব্যবহার করছে। আর আমিও চোখ বুজিয়ে ম্যাসাজ উপভোগ করছিলাম। আরও 5-7 মিনিট পরে রঘুবাবু বেশ আদরমাখা স্বরে আমাকে ডাকলেন, বুমা। আর আমিও বেশ তৃপ্তি আর জড়ানো গলায় বললাম, হুম, কি বলছেন বলুন। রঘুবাবুও একই গলায় বললেন, মাথা ব্যথা কমেছে? আমি আরও জড়ানো গলায় বললাম, হুম, একটু কমেছে। রঘুবাবু বললেন, মনে হচ্ছে তোমার মাথার শিরায় ঠিকমতো রক্ত বইছে না, তার জন্যই ধরেছে। আরও বলল, আচ্ছা তোমার ঘাড়েও কি ব্যথা করছে বুমা? উত্তরে আমি আদুরে গলায় বললাম, হ্যাঁ, তা একটু করছে গি। রঘুবাবু বললেন, আচ্ছা দেখি কি করতে পারি। এই বলে দেখলাম উনি এগিয়ে এসে আমার ঘাড়ে ম্যাসাজ করতে শুরু করলেন। ঘাড়ে রঘুবাবুর আঙ্গুলের ছোঁয়া পেতেই আবির আমাকে দেখল শিউরে উঠতে। কিন্তু দেখলাম রঘুবাবু ক্রমশ ওনার ম্যাসাজ করার পরিধি বিস্তৃত করছেন, আর আমার নিঃশ্বাসও ক্রমশ জোরে আর দীর্ঘ হয়ে উঠছে। আবিরের মনটা যেন এক অজানা আশঙ্কায় কেমন যেন কেঁপে উঠল। সময়ের সাথে সাথে আবিরও দেখল আমিও বাধ্য বাচ্চার মতো দুটো মাঝবুঝোশী অনাত্মীয় লোকের মাঝখানে বসে আরাম করে ম্যাসাজ উপভোগ করছিলাম। একটু পরে দেখলাম রঘুবাবু আমার দিকে আরও একটু এগিয়ে এসে হাঁটু গেড়ে আমার পেছনে বসলেন। তারপর ওনার দুহাত দিয়ে আমার কাঁধ বরাবর আড়াআড়িভাবে ম্যাসেজ শুরু করলেন। 2-1 বার ম্যাসেজের পরেই আমার মুখ থেকে আরামদায়ক আর শব্দ বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে রঘুবাবু দুহাত দিয়ে আমার কাঁধে ভর দিয়ে আরও একটু উঁচু হয়ে ওনার মাথাটা আমার মাথার প্রায় 2-3 ইঞ্চি উপর দিয়ে সামনের দিকে ঝুঁকিয়ে দিয়ে আমার দুকাঁধ আরও জোর দিয়ে ম্যাসাজ করতে লাগল। এর ফলে দুটো জিনিস হলো।
আবির আরও দেখল যে আমার মুখে একটা আরাম ও স্বস্তির হাসি। আমি তখনও চোখ বুজে মেসাজ উপভোগ করছিলাম। আবির দেখলাম বারে বারে তাকাচ্ছে, যদিও সেলিম বাবু আমার কপাল ম্যাসাজ করছিল। কিন্তু আমার বুকের উপর থেকে ওড়না যত সরে যাচ্ছিল ততই ওনার চোখে কামাতুর দৃষ্টি ফুটে উঠছিল। ওনার সুটসুডি দেওয়ার পরিধিও ক্রমশ আমার চোখ নাক ছাড়িয়ে গলার নিচ পর্যন্ত এসে গেছিল। আমি খেয়াল করলাম রঘু বাবুও সেই মুহূর্তে ওনার হাতের গতিবিধি থামিয়ে দিয়েছেন। সেই সময় আবিরের ভয়ে বুকটা হঠাৎ কেঁপে উঠল। সেই সময় ওর মনে হয়েছিল যে আমিও নিশ্চয়ই তার গায়ে ঠেকে থাকা রঘু বাবুর শক্ত হয়ে যাওয়া হাতটা অনুভব করছি। আর ওই মাঝবয়সী লোক দুটোর নোংরা মনোভাব বুঝতে পেরে খুব খারাপভাবে ওনাদের অপমান করবা আবির ভাবছিল। অন্যদিকে সেলিম বাবু দেখলাম ঠিক সেই সমস্যায় সুটসুডি দেয়া বন্ধ রেখে শুধু আমার কপাল ম্যাসাজ করছিল, আর দুটো হাতের বুড়ো আঙুল দিয়ে আমার দুই রগের পাশ দিয়ে টেনে কানের পেছন দিক পর্যন্ত নিয়ে যাচ্ছেন। একটু পরে আবির ভাবল আমার সমস্ত আশঙ্কা মিথ্যে করে দিয়ে আমার সতী সাবিত্রী বউ সুদীপ্তা আরও রিল্যাক্স করে নিজের মাথাটা রঘু বাবুর বুকের উপর হেলিয়ে দিল। আর ওর মুখ থেকে একটা আরামদায়ক হুম শব্দ বেরিয়ে এলো। আমার মুখ থেকে ওই শব্দটা শুনে দেখলাম রঘুবাবু আর সেলিম বাবু দুজনের মুখে চোখেই একটা নোংরা হাসি ফুটে উঠল। প্রতিবারই যখন সেলিম বাবুর হাতের বুড়ো আঙুল আমার কানের পেছনে যাচ্ছিল, আমি তখন বড় করে নিঃশ্বাস নিচ্ছিলাম। আবির দেখছিল। আরও একটু পরে শব্দটা আমার মুখ থেকে বারে বারে বেরোতে থাকল। রঘুবাবু বেশ শক্ত হাতে আমার কাঁধ ম্যাসেজ করছিল, আর ম্যাসাজের সাথে প্রতিবার ওড়নাটা একটু একটু করে কাঁধ থেকে ফেল দিয়েছিল। পরে ওর মনে হলো আমি নাকি আরও আরামে চোখ বোঝা অবস্থায় রঘুবাবুর উপর আমার পুরো শরীরের ম্যাসাজের ভার ছেড়ে দিয়েছিলাম। আবির সব হয়ে দেখছিল। সেলিম বাবু আস্তে আস্তে ওনার ম্যাসাজের পরিধি আরও বাড়িয়ে ফেলল। কোনোরকম প্রতিবাদ না করে হাসি মুখে ম্যাসাজ উপভোগ করছিলাম, নাকি বলবো আদর খেয়ে যাচ্ছিলাম। তবুও আমি রঘুবাবুর ওই রকম অসভ্য আচরণ অনুভব করতে পারিনি, এটা আবিরের বিশ্বাস হচ্ছিল না। আর ও আমাকে তখন পর্যন্ত যতটা চিনত তাতে রঘুবাবু বুঝতে পারলে আমি তীব্রভাবে প্রতিবাদ করবা বলেই আবিরের বিশ্বাস ছিল। তাই আবির আমার ওরকম নির্লিপ্তভাবে দুটো মাঝবয়সী লোকের মাঝখানে বসে ম্যাসাজ উপভোগ করাটা ও মানসিকভাবে ঠিক মেনে নিতে পারছিল না। কিন্তু সেই পরিস্থিতিতে কেন জানি না আবির আমাকে কিছুই বলতে বা করতে পারল না। সময়ের সাথে সাথে আবির দেখল আর উনি পরম নিশ্চিন্তে আমার পিঠ ম্যাসাজ করে চলেছেন। ওদিকে সেলিম বাবুর দুই হাতের বুড়ো আঙুল তখন মাঝে মাঝে ম্যাসাজ করার ছলে আমাকে ছুঁয়ে যাচ্ছিল। আর আবির অবাক হয়ে আমার এতদিনের চেনা অচেনা রূপ দেখছিল। আরও একটু পরে সেলিম বাবু বেশ আদর করে আমাকে ডাকলেন বুমা। আমিও আদুরে গলা উত্তর দিলাম, হুম, কি বলছেন কাকু? সেলিম বাবু বললেন, বুমা তোমার মাথার যন্ত্রণা কমেছে? আমি বললাম, হ্যাঁ কমে গেছে গি। তখন পেছন থেকে আমার পিঠে হাত বোলাতে বোলাতেই রঘু বাবু বললেন, বুমা তোমার শরীরে আর কোথায় কোথায় ব্যথা করছে বলো আমাদের। আমিও চোখ বুজে রেখেই বলছিলাম, পিঠ আর কাঁধ ব্যথা করছে, কোমরেও ব্যথা করছে, পায়ের উপর দিকের আর নিচের দিকের পেশির দুটোর জায়গাতেও ব্যথা রয়েছে। তবে আপনি যে পিঠে আর কাঁধে ম্যাসাজ করে দিচ্ছেন তাতে ব্যথা একটু কমেছে আর বেশ আরামও লাগছে। সেলিম বাবু সে কথা শুনে হঠাৎ একটু পিছিয়ে বসে চোখের নিমেষে আমার পা দুটো ওনার কোলের উপর তুলে নিলেন। আমি খুব লজ্জা পেয়ে বাধা দেবার চেষ্টা করে বললাম, এমা ছি, কি করছেন? আমি আপনার থেকে অনেক ছোট, আমার পা আপনার গায়ে লাগলে আমার পাপ হবে। কিন্তু সেলিম বাবু আমার কথায় কর্ণপাত না করে আমার পা দুটো শক্ত করে ধরে পাতা দুটো ম্যাসাজ করতে শুরু করল। ওদিকে রঘু বাবু তার কাজ অর্থাৎ ম্যাসাজ করার আছিলায় আমার পিঠে চেপে চেপে ম্যাসাজ করতে লাগল। আমি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। হঠাৎ মনে হলো আমি যেন একবার শিউরে উঠে দেখলাম আবির এক দৃষ্টি আমার তিনজনকে, মানে আমাকে, রঘুবাবুকে ও সেলিম বাবুর উপর নিবদ্ধ রাখছে। লক্ষ্য করলাম যখনই সেলিম বাবু তার হাতের বুড়ো আঙুল আর তর্জনী দিয়ে আমার কোনো একটা পায়ের গোড়ালির পেছনের লিগামেন্ট এর দুপাশে ম্যাসাজ করছে, তখনই আমার শরীর কেঁপে উঠছে। ধীরে ধীরে সেলিম বাবু আমার সালোয়ারের পা দুটোকে গুটিয়ে উপরের দিকে তুলে দিতেই আমার ফর্সা পা দুটি দেখতে লাগল। ওদিকে রঘুবাবু ততক্ষণে ম্যাসাজের মাঝে কখন যে আমার ওড়নাটা কাঁধ থেকে নিচে ফেলে দিয়েছে। আর আমিও সেসব দিকে না তাকিয়ে তথাকথিত সতী সাবিত্রী বউ হিসেব খেয়াল না করে একমনে দুটো অজানা অচেনা আধবুড়ো নোংরা লোকের ম্যাসাজ উপভোগ করে যাচ্ছিলাম। একটু পরেই আমার মুখ থেকে গোঙানির মতো শব্দ বের হতে শুরু হলো। আস্তে আস্তে লক্ষ্য করলাম রঘুবাবু আর সেলিমবাবু দুজনের মুখেই তখন ফুটে উঠেছে কার্যসিদ্ধির নোংরা হাসি। বেশ কয়েক মিনিট পরে হঠাৎ ঘটনার আকস্মিকতায় প্রথমে আমি হতভম্ব হয়ে গেলেও কয়েক মুহূর্ত পরেই পা টেনে সরিয়ে নেবার চেষ্টা করলাম আর বললাম, ইস এমা ছি, একই করছেন না, না ওরকম করবেন না।
সেলিম বাবু কিন্তু আমার পাটা শক্ত করে ধরে রইলেন। আর শীতল স্বরে একবার বললেন, দেখো না বুমা, আরও ভালো লাগবে, সাথে রক্ত চলাচলও ঠিক হয়ে যাবে বু। এই বলে উনি আবারও আমাকে ম্যাসাজের কাজে মগ্ন করালেন। আমিও ভেবে একটা বড় দীর্ঘশ্বাস ফেলে হাল ছাড়ার ভঙ্গিতে চোখ বুজে রঘু বাবুর উপর নিজেকে ছেড়ে দিয়ে চুপ করে রইলাম। কিন্তু দৈত্য আক্রমণের মুখে বেশিক্ষণ চুপ করে থাকা আর আমার দ্বারা হল না। অল্প পরেই বাকি কাজ শেষ করল। আবিরের চোখের সামনে যখন দুটো আধবুড়ো লোক আমার শরীর নিয়ে ম্যাসাজ করার ছলে নোংরা খেলা খেলছে, আর তা বুঝতে পেরেও আবির প্রতিবাদ না করে উল্টে নিজেই মাথা গরম করে ফেলেছে। তারপর আমি বললাম, মাথা গরম করো না, আমার শরীর ঠিক হলেই সব ঠিক হয়ে যাবে। হঠাৎ যখন সেলিম বাবু আমার ডান পায়ের বুড়ো আঙুল ম্যাসাজ শেষ করে তার পাশের আঙুলটা ম্যাসাজ শুরু করলেন, আমি সহসা সোজা হয়ে বসলাম আর পা দুটো টেনে নিয়ে জড়ো করে বললাম, না আর ম্যাসাজ করতে হবে না, আমার ব্যথা বেশ কমে গেছে। ঘটনার আকস্মিকতায় ওরা দুজন একটু যেন ঘাবড়ে গেল। তবে রঘুবাবু খুব তাড়াতাড়ি সম্বিত ফিরে পেয়ে বললেন, বুমা, ম্যাসাজের ফলে তোমার শরীরে কি কোনো অস্বস্তি হচ্ছে? আমি সে প্রশ্নের কোনো জবাব না দিয়ে বললাম, আমার আর ম্যাসাজ লাগবে না। তবে রঘুবাবু হাল না ছেড়ে বলল, কিন্তু বুমা, তোমার কোমরের ব্যথার তো কিছুই করা হলো না গি। উত্তরে আমি একটু বিরক্ত হয়েই বললাম, না না, আমার আর ম্যাসাজ দরকার নেই গি। কিন্তু রঘুবাবু ছাড়ার পাত্র নন। উনি বললেন, না বুমা, তোমার নিশ্চয় কিছু অসুবিধা হচ্ছে, না হলে হঠাৎ এরকমভাবে নিজেকে সরিয়ে নিলে কেন? উত্তরে আমি শুধু আস্তে আস্তে বললাম, না না, ঠিক আছে, আর ম্যাসাজের দরকার নেই গু। কিন্তু রঘুবাবু বেশ জোর দিয়ে বললেন, না বুমা, নিশ্চয়ই কিছু হয়েছে, তুমি বলতে চাইছ না গি। আমি হঠাৎ দেখলুম রঘুবাবুর চোখ দুটো কেমন যেন চকচক করে উঠল। উনি স্মিদু হেসে বললেন, আচ্ছা বুমা, তুমি কি কাজ করতে চাচ্ছ? হঠাৎ এরকম একটা সোজাসুজি অথচ ভীষণ রকম ব্যক্তিগত প্রশ্নটা শুনে আমার মুখ সত্যি সত্যি প্রথমে হা হয়ে গেল, আর আমি একেবারে অবাক হয়ে বা ক্রুদ্ধ হয়ে পড়লাম। কয়েক সেকেন্ড পরে দেখলাম আমার মুখ লজ্জায় একেবারে লাল হয়ে গেল, আর ও দুহাত দিয়ে ওর মুখ থেকে ফেলল। আরও দেখলাম আমার কান দুটো একেবারে লাল হয়ে আছে। রঘুবাবু হেসে বললেন, এই দেখো, এতে লজ্জা পাবার কি আছে, তুমি শুধু বলো খো। আমি ওর মুখের থেকে হাত না সরিয়ে শুধু ঘাড় নেড়ে রঘুবাবুর প্রশ্নের সম্মতি জানালাম। আমি আরও অবাক হয়ে গেলাম। তবে একটা ব্যাপারে স্বস্তি পেলাম, এই দেখে যে ঘটনার আকস্মিকতায় আমি নেতিয়ে গেছিলাম। এরপর সেলিম বাবু প্রায় আমার বাবার জায়গা নিয়ে শান্ত অথচ দৃঢ় স্বরে বললেন, এতে অস্বস্তিতে পড়ার কিছু নেই বুমা। আমরা ম্যাসাজ করার সময় বহু মহিলার ক্ষেত্রেই এটা হতে দেখেছি। মনে হয় অনেক মেয়েদের পায়ের গোড়ালি আর আঙুলের স্নায়ুর সঙ্গে উত্তেজনার কোনো সম্পর্ক থাকে। এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। আর উত্তেজনার কারণে ম্যাসাজ বন্ধ করা উচিত নয়, কারণ উত্তেজনা একটা স্বাভাবিক ব্যাপার, অনেকটা খিদে, ঘুম বা পেচ্ছাপ পাবার মতো। তাই তোমার কোমরের ব্যথা কমাবার ম্যাসাজ না করাটা একেবারে বোকামি হবে গে। এরপর রঘুবাবু বললেন, এই দেখো বুমার লজ্জা এখনো গেল না গি। এই বলে উনি জোর করেই আমার মুখের উপর থেকে ওর হাত টেনে সরিয়ে দিতে চাইলেন। আমিও চেষ্টা করছিলাম হাতটা না সরাতে, কিন্তু ও রঘুবাবুর বলের সঙ্গে পেরে উঠলাম না, ফলে রঘুবাবু আমার হাত দুটো ওর মুখের উপর থেকে সরিয়ে দিতে সমর্থ হলেন। কিন্তু আমি তখনও চোখ বন্ধ করেই রেখে দিয়েছি, আর আমার মুখ লজ্জায় তখনও লাল হয়ে গেছিল। তখন রঘুবাবু বললেন, আরে বুমা, কেন তুমি লজ্জা পাচ্ছ? আরে দেখো না এদিকে। কিন্তু এরপর রঘুবাবু সেলিম বাবু কঠিন কাজের বন্ধন থেকে মুক্ত হবার অপেক্ষায় ছিল। আমি কিছুটা অবাক হয়েই চোখ মেলে তাকালাম। আমি দেখলুম ওদের চোখে এক অবাক অথচ ভয় মিশ্রিত দৃষ্টি। আমি যেন চোখ দেখেও বাস্তবটাকে ঠিক বিশ্বাস করতে পারছিলাম না। আমি অন্য যে কোনো পুরুষ মানুষের সামান্য অভদ্রতাতেই ক্ষেপে লাল হয়ে যেতাম, আর সেই আমি দুটো সম্পূর্ণ অপরিচিত মাঝবয়সী লোক আমার উপর জোর করে ম্যাসেজের কাজ করল। ওরা ওই অবস্থায় সেই অবিশ্বাস্যময় দৃষ্টি নিয়ে আমার দিকে তাকালো, আর আমার মনে হলো যে ওদের এই নোংরা ম্যাসাজ। সেই ভেবে আমি কেলানের মতো একটা বোকা হাসি হাসলাম। আবিরের তাতে মনে হলো বিরক্ত হয়ে ভুরু কুঁচকে আবার রঘুবাবুর দিকে তাকালো। রঘুবাবু তখন হাসি মুখে বললেন, দেখেছ তো বৌমা, শুধু তুমি একাই নও, আমাদেরও সাথে সবাই কাজ করে, আর এটাই স্বাভাবিক। তখনই কিছু উত্তর না দিয়ে উনি দেখলাম সেলিম বাবুকে কিছু একটা ইশারা করলেন। সেলিম বাবু দেখলুম আমার সামনে দাঁড়ানো অবস্থায় দুহাত বাড়িয়ে আমার কাঁধ ম্যাসাজ করতে শুরু করলেন, তবে ওনার ওই ম্যাসাজ করাটা আমার তখন ম্যাসাজের থেকে বেশি কাঁধ টেপা বলেই মনে হচ্ছিল। সেলিম বাবুর হাত দেখলাম বেশ বড় পরিধি নিয়েই আমার কাঁধ রগড়াচ্ছে, কিন্তু আমার ব্যথার দিকে কোনো খেয়ালই নেই তখন। উল্টে আমি আদুরে গলায় আবার বললাম, রঘুকাকু কিছু বললেন না তো? উত্তরে রঘুবাবু বললেন, বলছি কি বুমা কাজ করবে। আমি রঘুবাবুর সাহস দেখে অবাক হয়ে গেলুম।
কিন্তু তারপর আমার উত্তর শুনে আবির একেবারে হতবাক হয়ে গেল। আমি একটু হেসে বললাম, হা হা কাকু। আরও একটু পরে দেখলাম ওইরকম বেহাজা রূপ দেখে স্তম্ভিত হয়ে গেল আবির। আমি সবুজে আরও লক্ষ্য করলাম রঘুবাবু আমার দিকে চেয়ে মিটিমিটি হাসছে। ওনার সঙ্গে চোখাচোখি হতে আমাকে ইশারা করলেন আমার দিকে তাকাতে। আমি দেখলাম সেলিম বাবুও ম্যাসাজ করা বন্ধ রেখে আমার মুখে চোখে একটা কুতকুতে বিশ্রী হাসি নিয়ে আমার দিকে তাকালেন। আমি আরও বিড়ম্বনায় পড়ে গেলাম। কিন্তু শত অস্বস্তিতেও ওরা বিশ্রীভাবে তাকিয়ে ইঙ্গিতপূর্ণভাবে দাঁত বের করে নিঃশব্দে হাসতে থাকলা। এই সময় আমিও কাজে আরও জোর দিয়ে উঠলাম। তখন আমাদের কামরার মধ্যে কেবলমাত্র দুটো শব্দ শোনা যাচ্ছিল। এক হলো ট্রেন ছুটে চলার একঘেয়ে শব্দ, যা এসি ফার্স্ট ক্লাস কামরার মধ্যে থেকে খুব একটা জোরে পাওয়া যাচ্ছিল না। আর এক হলো আমার কাজের শব্দ, যা ক্রমাগত আরও জোরালো হচ্ছিল। বেশ কয়েক মিনিট এইভাবে চলার পর হঠাৎ আমি চমকে উঠে চোখ খুললাম এবং আমার হাত দুটো সরিয়ে নিয়ে সোজাসুজি রঘুবাবুদের দিকে তাকালাম। রঘুবাবু আমার দৃষ্টির উত্তরে মুখে কিচ্ছুটি না বলে শুধু দুষ্টু হেসে ওনার ভ্রু দুটো তুলে জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকালেন। আমি তার কাজের জন্য খুব লজ্জিত হয়ে পড়লাম এবং দুহাত দিয়ে আমার মুখ থেকে ফেললাম। আমি লক্ষ্য করলাম আমার কান দুটো লজ্জায় লাল হয়ে গিয়েছিল। রঘুবাবু অনেকটা প্রীতি সুলভ গলায় আমার উদ্দেশ্যে বললেন, এই দেখো, আবার লজ্জা পায়। বললাম তো, এই পরিস্থিতিতে কাজ করা একেবারেই অস্বাভাবিক নয়। আর তাছাড়া কাজ তো আমাদের সবারই হয়েছে, তাই লজ্জা পাবার কোনো কারণ নেই, বললেন সেলিম বাবু। রঘুবাবু এরপর বললেন, বুমা, আমার মনে হয় তুমি কোমরের ব্যথা কমাবার জন্য মাসাজটা আর একবার করিয়ে দেখতে পারতে। সেই কথা শুনে আমি সোজাসুজি ওদের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।